যেমনটা করতে বলেছিলাম করেছো? ইয়েস বস, কাজ পুরোপুরি শেষ, শুধু ওকে বলা বাকি। এখন তো ছুটি হয়ে গেছে, এখন আমি গিয়ে ওকে বলতেছি সব। অলরাইট, যেভাবে হোক না কেন ওকে আমি আমার ফ্ল্যাটে দেখতে চাই। এটা আমার ইচ্ছা, আর যে কোনো মূল্যে আমি আমার এই ইচ্ছা পূরণ করবই। সো এখন আসতে পারো। জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট আর কিছু বলো না, চুপচাপ কেবিন থেকে বেরিয়ে গেল। কি ব্যাপারতে, আর কতক্ষণ অপেক্ষা করব? তুমি আসবে না? আরে মিস্টার ইউনিক কি জানি একটা ইম্পর্টেন্ট কথা বলবেন, তাই অপেক্ষা করছি আর কি। সরি দে, একটু কাজ ছিল তো তাই দেরি হয়ে গেল। বাই দ্য ওয়ে, তোমাকে বলা ছিল যে বিজনেস ট্যুরে তুমি কোনো স্টাফদের অ্যাপার্টমেন্টে থাকবে না। আসলে ওখানে কোনো রুম নেই তো, তাই তোমাকে বাধ্য হয়ে জাঙ্কুক স্যারের ফ্ল্যাটে শিফট হতে হবে। ইউ মিন জাঙ্কুক স্যারের অ্যাপার্টমেন্টে, রাইট? নো, আই মিন জাঙ্কুক স্যারের ফ্ল্যাটে। আই মিন পার্সোনাল ফ্ল্যাটে, নট অ্যাপার্টমেন্ট। হোয়াট? মাথা ঠিক আছে তো? আমি কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নাকি যে ওনার ফ্ল্যাটে শিফট হবো? দেখো তো, স্টাফ রুমের কমতি পড়ার কারণে এরকম সিদ্ধান্তটা নেওয়া। তাছাড়া জাঙ্কুক স্যারের ফ্ল্যাটে যদি শিফট না হতে চাও তাহলে তোমাকে বাধ্য হয়ে কাই স্যারের ফ্ল্যাটে শিফট হতে হবে। আর এরকম হ্যারাসমেন্ট করা স্যারের সাথে অবশ্যই শিফট হতে যাবে না। ওই লাওয়ার কত তো একই চাচাতো ভাই, দুই স্যারের মধ্যে তো আমি কোনো পার্থক্য দেখি না। কাই স্যার অন্যান্য মেয়েদেরকে হ্যারাস করে আর জাঙ্কুক স্যার আমাকে। দেখো অর্ডার যেহেতু চলে এসেছে, এগুলো বলে তো আর লাভ নেই। এখানে কাজ করতে গেলে ওনাদের কথা মতোই চলতে হবে। কে করেছে এরকম অর্ডার? জাঙ্কুক স্যার? বসের অফিসে বস ছাড়া আর কি অর্ডার করবে? এমন খোঁচামের কথাটা না বললেও পারতেন। উনি অবশ্যই আমার বস, আর ওনারা তো অবশ্যই মেনে চলবো। তবে তার শুধুমাত্র কাজে সীমাবদ্ধ। আমার ব্যক্তিগত জীবনে উনি আদেশ করার কে? তা আমায় জিজ্ঞেস না করে বসকে জিজ্ঞেস করলেই পারো। ঠিক বলছেন, উনি এখন ক্যাবিনে না, তাহলে ওনাকেই জিজ্ঞেস করে আসি। আরে ধরো, মায়েরটা মনে হয় বকা খাওয়ার স্বাদ যাচ্ছে। আচ্ছা, জাঙ্কুক স্যার আর ওনার মধ্যে কি চলতেছে? মানে ওনারা কি একে অপরকে আগে থেকে চেনে? কে জানে, কেউই তো ক্লিয়ারলি কিছু বলে না। এদিকে তেও রাগান্বিতভাবে বিনা অনুমতিতে জাঙ্কুকের ক্যাবিনের মধ্যে প্রবেশ করে। আপনার উদ্দেশ্য কি বলেন তো? আর আপনি আমাকে কি ভাবেন? আমি কি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নাকি যে আপনার সাথে একই ফ্ল্যাটে শিফট হয়ে যাব? এর আগে তুমি বলো, তুমি আমাকে কি ভাবো? Am I your boyfriend or husband? No না। Then how dare you enter my cabinet without my permission? জাঙ্কুকের ছাড়ির অবস্থা এতটাই সোজানো ছিল যে তা ইউনো এবং লিজার কান পর্যন্ত গেল। এরকম জোরালো ছাড়ি খাওয়া তার জন্য এখন আর নতুন না, সে এখন অনেকটাই অভ্যস্ত। জাঙ্কুকের ছাড়ি খেয়ে প্রথমে একটু ভয় পেলেও পরবর্তীতে তাই নিজের মনের ভিতরে সাহস জেগে জাঙ্কুকের চোখে চোখ রেখে আবারও বলতে লাগে, দ্যাটস অলসো মাই পয়েন্ট বস। আমি না তো আপনার গার্লফ্রেন্ড, না তো বউ, আর না তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তাহলে কেন আমি আপনার সাথে আপনার পার্সোনাল ফ্ল্যাটে শিফট হবো? বিকজ ইউ আমার অফিস স্টাফ, আর আমার অফিসে কাজ করতে গেলে আমার অর্ডার মতো চলতে হবে। আপনার অফিসে কাজ করে বলে আপনি বিছানায় চলে যেতে বলে বিছানায় চলে যাও নাকি? বিছানা? ইয়াক, হাউ মিন বে। কথাটা বলেই জাঙ্কুক আস্তে আস্তে তের দিকে অগ্রসর হতে লাগলো। ডোন্ট মুভ। আমাকে বিছানাকে নিয়ে খুব সুন্দর স্বপ্ন দেখা মনে হচ্ছে, তবে এমন স্বপ্ন তোমার দেখা উচিত না, কারণ জীবন জাঙ্কুক বিছানায় গেলে সুন্দর মেয়েদেরকে নিয়ে যাবে, তোমাকে নিয়ে না। যেখানে অফিসের প্রত্যেকটা মানুষ তার রূপের প্রশংসা করে বেড়ায়, সেখানে জাঙ্কুক ইচ্ছে করে থেকে কষ্ট দেওয়ার জন্য যে রূপ নিয়ে কটু কথা বলেছে এটা বুঝতে তার বাকি রয় না। কিছুক্ষণ চুপ থাকার পর তে বলতে লাগে, হ্যাঁ আমি তো করছি, তবে অফিসে তো আমার চেয়ে অনেক সুন্দরী মেয়েরা আছে, ওদেরকে নিয়ে কেন শিফট হচ্ছে না নিজের পার্সোনাল ফ্ল্যাটে? আমাকে কেন নিচ্ছেন? আরে বোঝো না, এক দুইটা মোটকি মহিলা লাগে বাড়িতে রাতের বেলা কফি টফি আগায় দেওয়ার জন্য, দ্যাটস ওয়াই তোমাকে ডাকা। হ্যাঁ, আমি অফিসে অন্যান্য মেয়েদের থেকে একটুখানি মোটা, তাই আমি বলি কি আমাকে না রেখে চিকনা চিকনা ফিগারের যে স্লিম মেয়েগুলো আছে ওদেরকে রাখেন কফি দেওয়ার জন্য, আমাকে রাখবেন না। আমি কাজ করবো না। কাজ তো তোমারই করতে হবে, কারণ আমি রাখবো তো শুধুমাত্র তোমাকেই। আর যদি না করতো, যদি না করি তো না করলে আর কি, রিজাইনমেন্ট পেপারে সাইন দিয়ে দাও। ইউ আর ফ্রি টু ডু সো, গো অ্যাহেড। কথাটা বলা মাত্রই জাঙ্কুকের হাতে থাকা পেপারটা তের হাতে ধরিয়ে দেয়। তে তাকায় সে পেপারটির দিকে, যা ছিল রিজাইনমেন্ট পেপার। এই পেপারে সাইন করা মাত্রই তেকে কিছু টাকা ফাইন হিসেবে ভরতে হবে এই কোম্পানিকে, যেই টাকা আপাতত তের কাছে ছিল না। আপনি ভালো করে জানেন এই পেপারসগুলোতে আমি কখনোই সাইন করবো না। আমার খারাপ পরিস্থিতির সুযোগে সদ্ব্যবহার করছেন, তাই না? অ্যাবসলিউটলি রাইট। পাক্কা ব্যবসায়ী বলে কথা, কোনো কথা আমি না বুঝে ফেলি না, আর না তো কোনো চাল না বুঝে চলে। এটা আমার মুখে বলা লাগে নাকি? আমার জীবনটাকে ধ্বংস করার জন্য যে চালগুলো চালতেছেন সেগুলো কতটা ভয়ঙ্কর তা তো এখনই বুঝতে পারতেছি। মুখে বলার প্রয়োজন নেই। বুঝেন নাই বই না, বুঝেন নাই। বুঝলে এখনো ঘাটতারা জাঙ্কুকের সাথে এত বেশি ঘাটতারামি করতাম না। নিজের সম্মান বাঁচানোর প্রতিবাদ কখনোই ঘাটতারামি হতে পারে না জীবন জাঙ্কুক। আরে দূর বাড়ির সম্মানে কাজ কাজ মেসেজ এগুলো শুনতে চায় না তো। আউট কি মানে আউট? আমি এই কাজ করতে চাই, আই সেড আউট। তাই প্রায় প্রতিবারের মতো এবারও তার বুকখানে কেঁপে যায় জাঙ্কুকের সোজানো ঝাড়ির আওয়াজে। এবারও ক্যাবিন থেকে ভেজা ভেজা চোখ নিয়ে বের হয় তে। কি হলো তে? কিছু হয়েছে? কি আর হবে, খুবিসগিরি দেখাইছে আমার সাথে। আমি বুঝি না স্যার সবসময় তোমার সাথে এত খারাপ ব্যবহার করে কেন? আচ্ছা তোমরা কি পূর্ব পরিচিত? কথাটা শুনে তে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, অতঃপর উত্তর দেয়, না ওনাকে আমি চিনি না। লিসাকে উত্তর দিয়ে দ্রুত সেই জায়গা ত্যাগ করে দেয়। ফ্ল্যাশব্যাক 2 বছর আগের ঘটনা। আজ তেদের বাড়িতে এক অন্যরকম রূপ ধারণ করেছে। বাড়ির একমাত্র মেয়ে তের বিয়ে, তাই তো আনন্দে উন্মাদ হয়ে পড়েছে প্রায় পরিবারের প্রত্যেকে। ফাইনালি আমার রাগে জাঙ্কুক ভাইটাকে বিয়ে করে তুমি আমার ভাবি হইতেছো। আমি যে কত হ্যাপি ভাবি জানো না। আরে ভাবি বলিস না তো, আগের মতো আপনি বল। ভাবি বলতে কেমন জানি লাগে। আমি পারবো না বাবা, এখন থেকে এসবের অভ্যাস করতে হবে। আমার ভাবি ডাকে, আমার বাড়ির প্রত্যেকে বৌমা ডাকে, আর আমার ভাই চান্টুস ডাকে। তাছাড়া আমার ভাই ভালোবাসা থেরাপির অভ্যাস করা লাগবে যে। শালি চিমনি চুপ করবি? সত্যি কথা বলতে আমি কখনো চুপ করতে পারবো না ভাবি, যেটা সত্যি
রইলো না। আরে এসব কথা তো চলতেই থাকবে। আচ্ছা বাড়ির বড় দিকটা এখানে দেখতে পাচ্ছি না, বাড়ির ভিতর থেকে একটু আগে চিল্লাচিল্লির আওয়াজ শুনলাম, একটু দেখে আসতো কি হচ্ছে। এই কথা মতো জিমিন হাসি খুশি ভাবে রুমে চেক করতে চলে যায়, কিন্তু ফেরত আসে মুখ গম্ভীর করে এবং তেকে নিয়ে রুমের ভিতরে চলে যায়। তাই বুঝতে পারে না আসলে কি হয়েছে, জিমিন কেন এতটা আপসেট হয়ে গেল। রুমের ভিতরে ঢুকতেই দেখতে পায় রুমে একেবারে যেন গোল মিটিং বসেছে, পরিবারের প্রত্যেকে বড় সড় এবং জাঙ্কুক সহ সেই রুমের মধ্যেই বসে আছে। জাঙ্কুকের দৃষ্টি অবাধ্যের নয় তাকিয়ে আছে আরএম এবং জেহবের দিকে। আরএম রাগান্বিত দৃষ্টিতে তাকানো জাঙ্কুকের দিকে। জেহবের চোখ দিয়ে টকবক করে পানি পড়ে যাচ্ছিল। তাই পরিস্থিতি বুঝতে পারছে না। বিয়ে বাড়িতে তো অন্তত এরকম মুহূর্ত হওয়ার কথা না, তাহলে হচ্ছেটা কি এখানে? ভাইজান এটা কোনো সময় হলো এসব কিছু বলার? আরএম ক্ষমার নয়নে জেহবকে কিছু বলার আগেই জাঙ্কুক উত্তর দিতে লাগলো, বিয়ে করতে চাই না এই কথাটা তো বিয়ের আগেই বলবো, বিয়ের পরে তার বলবো না নাকি? হ্যাঁ রে বাবা, একটু আগেই বলে ফেলছস, এত তাড়াতাড়ি মানা করছস যে বরযাত্রীটা এখন তোদের জন্য স্টেজে অপেক্ষা করতেছে, অনেক তাড়াতাড়ি বলছস। তাদের কথোপকথন শুনে যে এত বড় একটা ধাক্কা খেয়ে ফেলে যে কিরকম প্রতিক্রিয়া করতে হবে সেটাই বুঝতে পারে না। যা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, কথাটা যেন মেনে নিতে পারছে না মেয়েটি। আমার এই লক্ষ্মী মেয়েটার বিয়ে করতে চাস না আগে করে দিতি, আগে কেন মাথা করলি না? চুপচাপ কেন ছিলি তোরা? আমার এই মেয়েটারে এখন বিয়ের লগ্ন থেকে উঠে আছে অসম্মান আর কেলেঙ্কারি দাগটা লাগাইছস, এটা কি ঠিক হয়েছে বল? কি ঠিক আর কি ঠিক না তা তো আপনারা বললেনই না চাচা। প্রথমত আমি বিয়েতে রাজি কিনা তা একবারের জন্য আমার কাছ থেকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেননি আপনারা। ফ্যামিলিগতভাবে বিয়েটা ঠিক করে ফেলছেন, কেন আমার কাছ থেকে জিজ্ঞেস করতে পারতেন না? এমন ভাব করতেছ যেন তোর বাপ্পা তোর কিছুই বলে নাই তোর ব্যাপারে আর তোর ব্যাপারে। হ্যাঁ জানতে তো পারছি, যখন বাড়ির ডেকোরেশন করা হইতেছিল ঠিক তখন। একটা মানুষের ভাবা চিন্তা করার জন্য তো একটা দিন লাগে নাকি? ওই একদিনও সময় দেন নাই আপনারা। ভুল হয়ে গেছে বাবাজি, ভুল হয়ে গেছে, মাফ করে দে। এই ভুলের কারণে আমার মায়ের সম্মানটা আজকে গেল। সারা জীবনের লেখা গ্রামে একেবারে আমার মায়েরা কলঙ্কিত হয়ে থাকবো। জেহবের কথা শুনে জাঙ্কুক কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে তাকায় তের দিকে। তাই নতুন বউয়ের শ্বাস দিয়ে একেবারে মেঝেতে চুপচাপ বসে আছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে মেয়েটা, যেন এই পরিস্থিতি সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। জাঙ্কুকে একবার মায়া হয় তের দিকে তাকিয়ে, যাই হয় যাক না কেন এই বিয়ে আমি করবো না তা ঠিক, তবে হ্যাঁ তের জীবনে কোনো কেনাকায় দাগ বসুক এটা আমি চাই না। হাজার হলেও সে আমার চাচাতো বোন, ওর ক্ষতি করতে পারি না। তাই আমি বিয়ে না করলেও আমার এক বন্ধু আছে, ওর সাথে চাইলে বিয়ে দিতে পারো। জাঙ্কুকের কথা শুনে যে খুশি হলো কিনা তা বোঝা গেল না, তবে হ্যাঁ সে নিজের সম্মান বাঁচাতে চায়। তাই সম্মান বাঁচানোর দৃষ্টিতে তাকালো তের দিকে। যে হোক এটাই করি তাহলে, আমাদের মেয়েটার সম্মান পুরোপুরি চাওয়ার চেয়ে একটা ভালো ছেলে ধরে এখন বিয়ে দিয়ে দিই, সম্মানটাও আসবে আর আমার মেয়েটাও। আমি কোনো দোকানে পড়বো না বাবা যে একজন প্রত্যাখ্যান করলে আরেকজনের আশা বসে থাকবো। কথাগুলো বলতে বলতে তে নিজের শরীরের গয়নাগুলো ছুটকে মারলো একেবারে জাঙ্কুকের মুখের উপর। মিস্টার কিউট জাঙ্কুক, আপনি আমাকে বিয়ে করবেন না ভালো কথা, তাই বলে বিয়ের অনুষ্ঠানে বিয়ে ভাগাটা আপনার উচিত হয়েছে? একটা দিন সময় পেয়েছিলেন আপনি ভাবার, ওই একটা দিনের মধ্যে আপনি সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু তাই বলে আমার পুরো বিয়ে হচ্ছে আমার জীবনে এত বড় একটা দাগ লাগানো। তাই রাগ হচ্ছিল খুব, তবে দুঃখের কারণে আর বেশি কিছু বলতে পারলো না। তাড়াহুড়ো করে সেই জায়গাটা ত্যাগ করলো। নাও জাঙ্কুক শেষ, বিয়ের সমাপ্তি, সাথে আমাদের সম্পর্কেরও। দেখেন চাচা আমি বেরো। এক প্রকার অপমানিত হয়ে আরেমরা জাঙ্কুককে সাথে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে জাঙ্কুককে আরেমা নিজের বাড়িতে ঢুকতে দেয় না। যে রক্তের জন্য আমার রক্তের সম্পর্ক ভাঙছে সেই রক্তকে আমি আর আমার সাথে জড়াইতে চাই না। বেরো তুই, আজকের পর থেকে বাড়িতে আর আসবি না। বেরিয়ে না যাবো সমস্যা নাই, তবে একটা কথা মনে রাখবেন, সম্পর্ক আমার জন্য না আপনাদের পাকনামি ডিসিশনের জন্য ভাঙছে। এই কথাটা সবসময় মাথায় রেখে রাখেন, আমাকে দোষারোপ করবেন না। কথাটা বলে জাঙ্কুক সে বাড়িটা ত্যাগ করে ফেললো। জাঙ্কুক নতুন নতুন দেশে ফিরতে এসেছিল, তার অনেক কিছু গোছগাছ করা বাকি। তাছাড়া বিজনেসটাও স্টার্ট করতো, কিন্তু বাবার সাথে এরকম ঝগড়া হওয়ার কারণে জাঙ্কুকে আরো কিছু টাকা পয়সা লাগবে। তো বাবার কাছ থেকে তো আর নিতে পারবে না, তাই জাঙ্কুক আবারও কিছু টাকা ম্যানেজ করে বিদেশে চলে যায় টাকা ইনকাম করার জন্য। অন্যদিকে নিজে একমাত্র মেয়ের বিয়েটা ভেঙে যাওয়ার কারণে জেহবের জিনিসটা একেবারে মনে গিয়ে আঘাত করে। এর মধ্যে সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছিল দিনে দিনে। অসুস্থতার পর্যায়টা এত বেশি বেড়ে যায় যে মেডিকেল ট্রিটমেন্টে প্রায় অনেক লক্ষ লক্ষ টাকা খরচ হয়। তাতে জমানো যতগুলো টাকা ছিল তার ভবিষ্যতের জন্য তা এক নিমিষে খরচ হয়ে যায় জেহবের ট্রিটমেন্টে। আর এমনি দুঃসময় তার ভাইয়ের পাশে দাঁড়াতে চেয়েছিল, তবে তাদের কাছে সম্মানটাই সবচাইতে বড়। তাই তো জেহবের এরকম অসুস্থতা হওয়ার পরও জেহবের বউ কারো কাছ থেকে একটা পয়সাও পর্যন্ত সাহায্যের জন্য নেয়নি। এদিকে তাই কিছুদিন আগে আর্কিটেকচার নিয়ে ইঞ্জিনিয়ারিং শেষ করেছে, তাই জবের জন্য অনেক জায়গাতে অ্যাপ্লাই করেছে। সৌভাগ্যজনকভাবে একটা বিগিনিং কোম্পানিতেই তার একটা চাকরি হয়ে যায়। চাকরিটা স্যালারিটা তেমন একটা বেশি ছিল না, তবে চাকরিটাতে এই মুহূর্তে খুবই প্রয়োজন। তাই 3 বছর এগ্রিমেন্টে একেবারে কাজ করার জন্য রাজি হয়ে পড়ে। তো চোখের পলকে কেটে যায় 6টা মাস। অফিসের দিনগুলোতে ভালোই কেটেছে। আজ অফিসের মধ্যে এক বিশাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, কেননা অফিসের একমাত্র সিইও এতদিন পর দেশে ফিরত এসেছেন এবং আজকেই ফার্স্ট জয়েনিং তার। ওয়াও ভাই, আজকে দিনটার জন্য আমি অনেক এক্সাইটেড। জানো আমি ওনার ছবি দেখেছিলাম, উনি এত হ্যান্ডসাম যে বলার বাহিরে। আমি দেখি নাই, আমি তো এতদিন ভাবছি সুগাসারি হয়তো বা সিইও, কিন্তু এখন তো দেখি ম্যাটারটা অন্যরকম। তাদের কথোপকথনের মাঝখানে অফিসের সিইও ভাষণ দেওয়ার জন্য স্টেজে উঠে আসে, যাকে দেখা মাত্রই তার চোখ একেবারে কপালে উঠে যায়। এই মুহূর্তের মধ্যেই অনুভূতি শূন্য হয়ে পড়লো। কেমন রিয়েক্ট করা উচিত তা সে নিজেই বুঝতে পারছে না। হে আল্লাহ, যার থেকে এত বাঁচার চেষ্টা তাকে কেন বারবার আমার চোখের সামনে ফেলছো? ও
রাত প্রহর গুনছিল কখন প্রোগ্রামটা শেষ হবে। তাই কোনোভাবেই চাচ্ছিল না জাঙ্কুকের সাথে তার দেখা হোক। তবে একই জায়গা থাকবে আর তাদের দেখা হবে না তা তো সম্ভব না। প্রোগ্রামে এক পর্যায়ে জাঙ্কুকের নজর পড়ে যায় তের দিকে। চোখাচোখি হয়ে যায় তাদের মুহূর্তের মাঝেই। তে নজর সরিয়ে ফেলে তৎক্ষণাৎ। তবে জাঙ্কুক সাড়া না, অবাক হয়ে তাকিয়েছিল তের দিকেই। 2 ঘন্টার এই অনুষ্ঠানটা শেষ হতেই সবাই আবারও নিজেদের জায়গায় চলে যায় কাজ করার জন্য। তে নিজের ডেস্কে বসে বসে নিজের কাজগুলো করছিল। ঠিক তখনই চেনা পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই তে নজর ঘুরে তাকালো। 2 মিনিটের মধ্যে আমার ক্যাবিনে আসো, কুইক। কথাটা বলে ডেভিল বস সে জায়গাটা ত্যাগ করে। তে তাকিয়ে রয় জাঙ্কুকের যাওয়ার দিকে। এক ঝামেলার মধ্যে এক ঝামেলা, ভালো লাগে না তো। মে কামিং স্যার, কামিং। কত ভিতরে এখানে কাজ করছো? স্যার এই মাস নিয়ে 6 মাস হবে। তে চাচার খবর আমি শুনেছি। আমি জানি তোমাদের ফিনান্সিয়াল অবস্থা আপাতত ভালো না। তুমি যদি চাও কোম্পানি থেকে লোন নিতে পারো, আমি ব্যবস্থা করে দেবো, কোনো সমস্যা নেই। জাঙ্কুকের কথা শুনে তে বেশ কিছুক্ষণ চুপ থাকে, অতঃপর নীরবতা ভেঙে বলতে লাগলো, সরি স্যার, আপনাকে তেমন একটা চিনি না তো, তাই আপনি কোন চাচার কথা বলছেন বুঝতে পারছি না, একটু খুলে বলুন। তে এতটুকু কথাই যথেষ্ট ছিল জাঙ্কুকের মাথা রক্ত গরম করে দেওয়ার জন্য। বড় বড় চোখ করে তাকিয়েছিল তের দিকে। স্যার কেন এভাবে তাকিয়েছেন বুঝতে পারছি না। বুঝতে চাইলে না বুঝতে পারবা, বুঝতে যেহেতু চাচ্ছ না বোঝানোর ইচ্ছা আমার নেই। স্যার আমি আসলে গেট লস্ট। জি আই সেড গেট লস্ট। জাঙ্কুকের সোজানো ঝাড়ি একেবারে ক্যাবিনের বাইরে আর্কিটেক্ট ডিপার্টমেন্ট পর্যন্ত শোনা গেল। তে ভেজা ভেজা চোখ নিয়ে বের হয় জাঙ্কুকের ক্যাবিন থেকে। কি হয়েছে তে ভিতরে? স্যার কি অনেক রাগী? শুধু রাগী না, একটার পর একটা টেবিল ছাড়া। তে নিচের ডেস্কে বসে বসে চোখ মুছতে মুছতে কাজ করছিল। জাঙ্কুকের ক্যাবিন থেকে তের ডেস্কটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। জাঙ্কুক বেশ কিছুক্ষণ তাকিয়ে রয় তের দিকে। তের প্রতি তার অনেকটাই রাগ অভিমান জমে আছে, কেননা তার জন্য এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনার কারণে তার পরিবারের সাথে তার এখন আর কোনো কথাবার্তা হয় না। একা একা থাকতে থাকতে জাঙ্কুকের মনে ফ্রাস্ট্রেশন আরো বেশি বেড়ে গিয়েছে, যেই কারণে কথায় কথায় রাগ দেখিয়ে সে নিজের ফ্রাস্ট্রেশনগুলো বের করে। টেন্স নিজেই জাঙ্কুকের ফ্রাস্ট্রেশন বের করার উশিলা হয়ে গেল। জাঙ্কুক আর বাসায় গিয়ে অনেকক্ষণ চেষ্টা করতে থাকে তেরে সামান্য বড় কথাটাকে ভোলার জন্য। তবে তার সামান্য এই কথাটার জন্য জাঙ্কুকের ইগোতে গিয়ে লেগেছে। জাঙ্কুক কোনোভাবেই সে কথাটা বলতে পারছিল না। পরদিন সকাল হতে জাঙ্কুক আবার অফিসে যায়। তবে অফিসে ঢুকতেই তার ডেস্কে তাকে দেখতে পায় না। কি ব্যাপার, তে কি আজকে ছুটি নিয়েছে? নো বস, কাল স্যার ওকে ডাকছে তো, তাই কাজ স্যারের সাথে দেখা করতে গেছে। কাল জাঙ্কুকের বিজনেসেরই শেয়ারিং পার্টনার, তবে বস হিসেবে সে একদমই ভালো না। মেয়েদেরকে ডেকে ডেকে বিভিন্ন ধরনের ফ্লার্টিং এবং হ্যারাসমেন্ট করে বেড়ায়। তেকে অবশ্যই এই কারণে ডেকেছে, এটা আর বুঝতে বাকি রয় না জাঙ্কুকের। তাই তো তাড়াহুড়া করে জাঙ্কুক কায়ের কেবিনে চলে যায়। জাঙ্কুক কায়ের কেবিনে ঢোকা মাত্রই দেখতে পেল তে চুপচাপ দাঁড়িয়ে আছে কায়ের সামনেই। কি আছে বন্ধু, হুট করে আমার কেবিনে? ইজ দেয়ার এনি প্রবলেম? প্রবলেম আছে কিনা তাই এই মেয়েটাকে বিদায় করার পর পরেই বলতেছি। তে ইউ ক্যান গো নাও। ওকে স্যার। কথাটা বলে তে রুম থেকে বেরিয়ে যায়। ওরে হত্যাকামে ডাকছিস কেন নিজের কেবিনে? ওরে দিয়া তোর কি কাম? হ্যাঁ বন্ধু, আমার কি কাম হলো? সুন্দরী মেয়ে, তাই ভাবলাম একটু বাজায় দেখি বাজে কিনা। দেখ যারে মন চায় তারে বাজা, আই হ্যাভ নো প্রবলেম, বাট ওরে বাজানোর চেষ্টা করবি না। না তো ওরে আর না তো আর্কিটেকচার ডিপার্টমেন্টে কোনো মেয়ে রে। কেমনে জাঙ্কুক, আর্কিটেকচার ডিপার্টমেন্টে সবগুলো কি তোর বউ লাগে নাকি? হ্যাঁ লাগে তো, কিন্তু বউ না মা বোন লাগে। এলাকা থাকাবি না বাস। কি হলো তে? ওই লিটার স্যার তোমার সাথে কিছু করেনি তো? না, কিছু বলেও নেই কিছু করেও নেই। এটা কিন্তু জাঙ্কুক স্যার চলে আসলো আর আমাকে রুম থেকে বের করে দিল। যাক ভালোই হয়েছে জাঙ্কুক স্যার চলে আসছে, আমি দেখতা ওই লিচ্চাটা কেমনে কেমনে লিচ্চামি করতো তোমার সাথে। তাদের কথোপকথনের মাঝখানে তারা দেখতে পেল জাঙ্কুক রাগান্বিত ভাবে কায়ের কেবিন থেকে বেরিয়ে নিজের কেবিনে চলে যায়। তে জাঙ্কুক স্যার তোমাকে ডাকছে ইমিডিয়েটলি। এক বছর দেখে না যেতে আরেক বছর এসে পড়ে, মেসেজটা আমার খারাপ হয়। কথাটা বলে এতে জাঙ্কুকের রুমের দিকে অগ্রসর হতে লাগে। মে কামিং স্যার? এত ফর্মালিটি না দেখে রুমে আসো। শালা টেবিলের বাচ্চা, ফর্মালিটি না থাকলে তো পরে ছাড়বি আমারে। কথাটাতে মনে মনে বলল। জি স্যার বলেন। তো কাই কি বলছে তোমাকে? কিছু বলতে আর টেনশন কই, এর ভিতর রুমে চলে আসছিলেন। ওরে বাবা, খুব আফসোস হচ্ছে মনে হয় কিছু বলতে দেই নাই বলে। আফসোস হলে হইছে না হইলে নেই, আপনার কি তাতে? চুপ, কানে নিচে একেবারে ঠাসা তাবলা বাজা মতো না। আরেকবার এরকম বেয়াদবের মতো কথা বললাই মারবেনই তো। আপনি বস আর আমি স্টাফ বলে কথা না। তে আমার বিক্রি যাওয়া মেজাজটা কাটতামি করে আরো বিক্রি না তো। তোমার ভালো চাই বলে এখানে রাখছে তোমায়। তা তো অবশ্যই, আপনি আমার খারাপ চাইতে পারেন, অতীতে আমার খারাপ চান নেই, এখন কেনই বা খারাপ চাইবেন? তাই খোঁজা মারার কথা বুঝতে আর বাকি রয় না জাঙ্কুকের। দেখো অতীতেও খারাপ চাইনি, এখনো চাই না। হ্যাঁ হ্যাঁ তা তো জানি, ধন্যবাদ আপনাকে আমার ভালো চাওয়ার জন্য। এখন তাহলে আমি আসি। কানের নিচে একেবারে থাপড়ার মধ্যে যাবে আদব। আমার কথা শেষ হয়েছে, আমি যেতে বলছি। জাঙ্কুকে ছাড়ি খেতে আর কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে রয় সেখানেই। দেখেন আপনার সাথে রাখতে গিয়ে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছা নেই আমার, তবে আপনার ঘাটটা আমি বাধ্য করে আমাকে আমার মুখটাকে খারাপ করতে ডাকছিলাম আমি আপনাকে এই জন্য যে যদি কোনো অফিসের বস আপনার দিকে কোনো জায়গায় তাকায় এবং আপনাকে ডাকে তাহলে আপনার যেতে হবে না, বাকিটা আমি নিজে সামনে নেব। মা কি বলেন স্যার? তাহলে তো এখন থেকে আপনি ডাকলেও আসবো না আমি। হোয়াট? কথাটা বলেই জাঙ্কুক চেয়ার থেকে উঠে গিয়ে আস্তে আস্তে তেদিকে অগ্রসর হয়। একদম পিছে যাবে না, এই পাগলা মহিলা মাথা ঠিক আছে তো? কি বলো না বলো, আমি তোমার দিকে কোনো জায়গায় তাকাইছি আজ পর্যন্ত? কোনো জায়গায় তাকান নেই সত্যি, কিন্তু শুধু জায়গায় তো তাকাচ্ছেন না, বারবার আমাকে নিজের কাছে ডেকে আর আমাকে প্রোটেক্ট করে মানুষের মধ্যে কি অ্যাঙ্গেল দেখানোর চেষ্টা করছেন আপনি? কি বালের অ্যাঙ্গেল বানাইছি আমি? আর কোন বালের মানুষ করে দেখানোর চেষ্টা করতেছি আমি শুনি? তাই কিছুক্ষণ আর্কিটেকচার ডিপার্টমেন্টের মানুষদের দিকে তাকানোর পর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলতে লাগে, না তো আপনি ছোট খোকা আর না তো আমি মেয়ে হিসেবে বোকা। বারবার
আমাকে কাছে থেকে আর আমাকে প্রোটেক্ট করার মাধ্যমে সবার সামনে আমাকে প্রশ্নের সম্মুখীন করছেন আপনি। এইরকম লাভ অ্যাঙ্গেল বানানো বন্ধ করেন, কারণ আপনার আর আমার লাভ অ্যাঙ্গেল কখনোই হবে না। তাই চেষ্টাও করবে না এরকমটা দেখানোর। কথাটা বলে তে উইদাউট পারমিশন জাঙ্কুকের রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক শুধুমাত্র তাকিয়ে থাকে তে চলে যাওয়ার দিকে। তে গিয়ে একেবারে নিজের ডেস্কে বসে পড়ে। জাঙ্কুকের রুম থেকে তে ডেস্কটা A to Z পুরোপুরি ভালোভাবে দেখা যেত। জাঙ্কুক অনেকক্ষণ তাকিয়ে থাকে তে চেহারার দিকে, যেটা দেখে জাঙ্কুকের মনে মনে রাগ আরো বেশি বাড়তে থাকে। হায় রে তেরে, মিথ্যা অপবাদ একদম ঠিক করলো না। জীবন জাঙ্কুক যে অপবাদ সহ্য করতে পারে না। কথাটা বলে জাঙ্কুক তের দিকে তাকে একটা ডেভিল স্মাইল দেয়। বিকেলের দিকে কাছে এসে তে হাসি মুখে অফিস থেকে বিদায় নেয়, কিন্তু তার হাসি মুখ নিমিশে শেষ হয়ে যায় জাঙ্কুকের গাড়ি দেখে। হেই মাই লাভ অ্যাঙ্গেল, বাড়িতে গিয়ে আজকে একটা শান্তির ঘুম দিও, কারণ কালকে থেকে তো অশান্তির জীবন শুরু তোমার। মানে মনে ক্লাস কালকে, আজকের জন্য ছুটি। আপাতত বাসে গিয়ে রেস্ট নাও, কালকে থেকে মানসিক চাপের কাজ শুরু তোমার। কথাটা বলে জাঙ্কুক গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তে বাড়িতে গিয়ে সারা জাঙ্কুকের বলা কথাটা নিয়ে ভাবতে থাকে, এমন কি করবে জাঙ্কুক। পরের দিনকে অফিসে আসতেই সবার সাথে হাসি মুখে কথা বলছিল। ঠিক সেই সময় ইউনুস সেখানে এসে একটা অ্যানাউন্সমেন্ট লেটার পড়ে। জাঙ্কুক স্যারের পক্ষ থেকে আর্কিটেকচার ডিপার্টমেন্টের থেকে আজকে থেকে প্রমোশন দেওয়া হলো, আর বাকি প্রত্যেককে ডিমোশন দেওয়া হলো। নিজের প্রমোশনের অ্যানাউন্সমেন্টের কথা শোনার পরও তে খুশি হতে পারলো না, কেননা যাদের ডিমোশন হয়েছিল তারা প্রত্যেকেই তের পিঠ পিছে কথা বলে বেড়াচ্ছিল। জাঙ্কুক তের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতোই কাজ করে বেড়ায়, বারবার জাঙ্কুকের ক্যাবিনে যায়, কি করে আল্লাহ ভালো জানে। এইসব কারণে হয়তোবা তেকে প্রমোশন দেওয়া হয়েছে এবং তের রেকমেন্ডেশনের কারণেই প্রত্যেকেই ডিমোশন দেওয়া হয়েছে। এরকম কানাফুসি শুনতে শুনতে তে অনেকটাই বিরক্ত হয়ে পড়ে। অবশ্য একজনের প্রমোশন আর বাকি সবার ডিমোশন হলে মানুষ এমনটাই ভাববে। তার প্রত্যেকেই জাঙ্কুকের ক্যাবিনের সামনে গিয়ে চিল্লাচিল্লি করতে লাগে কেন তাদেরকে ডিমোশন দেওয়া হলো এই কাজে। কিন্তু জাঙ্কুক বেরিয়ে আসে না কিংবা কাউকে ভেতরে ঢুকতে দেয় না কথা বলার জন্য। তে তুমি কি একটু স্যারকে রেকমেন্ড করো না আমাদের প্রমোশনটা যেন আবার দিয়ে দেয়। আমাদের স্যালারি কেন কমানো হলো, তুমি একটু কথা বলার চেষ্টা করো না। আরে আজব তো, আমি কি স্যারের পার্সোনাল অ্যাডভাইজার নাকি যে আমার কথা মতো স্যার কাজ করবে। আরে বাবা, পার্সোনাল অ্যাডভাইজার না তা তো বুঝলাম, কিন্তু তবুও দেখো না স্যার তো আমাদের সাথে কোনো কথাই বলতে যাচ্ছে না, না তো আমাদেরকে ডাকতেছে আর না তো নিজে বেরিয়ে আসতেছে। তুমি একটু রিকোয়েস্ট করে দেখো না, স্যার যদি ডাকে। যেমনটা তোমাদের ইচ্ছা। নাও, তোমাদের সাথে মিছিলে দাঁড়ালাম, এখন দেখি দরজা খুলে নাকি না। আরে মিস্তে, আপনার মিছিলে দাঁড়াতে হবে না, স্যারের দরজা আপনার জন্য সবসময় খোলা, তা তো জানেনই। আরে বাবা তাই, আমি এত স্পেশাল এটা তো আজকেই জানলাম। এমনি কিছু বলে না, তের জন্য দরজা খুলে দেয়। মে কামিং স্যার? অফ কোর্স, কাম মাই লাভ অ্যাঙ্গেল। কি কাহিনী শুরু করছেন বলেন তো? আমি কি রাইটার নাকি যে কাহিনী বানাবো? আমি তো জাস্ট আমার উপর আসা অপবাদটাকে বাস্তবে রূপান্তর করতেছি। বাই দ্য ওয়ে, মুখটা এরকম মলিন হয়ে আছে কেন? প্রমোশন পাই কি খুশি হও নাই? এটাকে প্রমোশন হবে না গড়ি চুরি করে মুড়ি টান বলতে বেশি ভালো হবে। কি বলে ভালো হবে তা বাইরে গিয়ে বলতেছি, চলো। কথাটা বলে জাঙ্কুকের হাত টান দিয়ে বাইরে নিয়ে যায়। জাঙ্কুক স্যার, আমাদের কি দোষ ছিল? আমরা তো মন দিয়ে কাজ করেছি, তাহলে আমাদের সবাইকে কেন ডিমোশন দিলেন? আপনাদের বানানো আজেবাজে ডিজাইনে কোম্পানি কোনো লাভ হচ্ছিল না, এর জন্য প্রত্যেককে ডিমোশন দিছি। আর তে ডিজাইন আমার চোখে শান্তি লাগতেছিল, এর জন্য ওকে প্রমোশন দিছি। কথাটা জাঙ্কুক থেকে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করার পর বলেছিল। জাঙ্কুকের কথার ভঙ্গিতে বেশ বিভ্রান্ত হয়ে পড়ে তে। স্যার, এবারের জন্য ক্ষমা করে দেন, এরপর থেকে আমরা আরো ভালোভাবে কাজ করব। তে একটু স্যারকে বলো না। স্যার ঠিকই বলছে ওরা, ওদেরকে এবারের জন্য আরেকবার সুযোগ দিন। আরে তে বলবে আর আমি শুনবো? তা হবে না, তা হবে না। তোমার কথাতে ডিমোশন দিলাম আর তোমার কথাতে প্রমোশন দিয়ে দেব, নো প্রবলেম। যাও, তোমাদের প্রত্যেকের বেতন আবার আগের মতো করা হলো। আর আমাদের দেখে নিয়ে যেহেতু আমি অনেক হ্যাপি, তাই টেক প্রমোশন বাড়ানো হলো। কথাটা বলে জাঙ্কুক ক্যাবিনের ভিতরে ঢুকে যায়। তাই একেবারে ফ্রিজ হয়ে যায় সেই মুহূর্তে। জাঙ্কুক এটা কি বলে গেল? সবার চোখে তাকে একেবারে কালার বানিয়ে জাঙ্কুক এখন আড়ি মারলো তাদের সবার সামনে থেকে। এটাই বলে তের পাওয়ার। স্যারের ক্যাবিনে গিয়ে আমরা তো স্যারকে হ্যাপি করতে পারি না, তাই আমাদের কথায় আমাদের প্রমোশনও হয় না আর অনেক ইমোশনও হয় না, তাই না তে? তোমার এত বেশি চুলকানি উঠলে তুমি কি হ্যাপি করো না ওই ডেভিলটাকে? আরে বড় বড় অফিসারদেরকে তো হ্যাপি করতে চাই, কিন্তু পারি না তো। একটু টিপসও তো দিতে পারো নাকি? নেই, দিলাম টিপস। যা তর্ক করে ডেভিলটার সাথে, তোর পিছে লেগে যাবো এরকম ভাবে। কথাটা বলেই তে নিজের ডেস্কে বসে বসে কাজ করতে ব্যস্ত হয়ে পড়লো। তবে আশেপাশে কানাফুসি তার কানে এসে তাকে অনেকটা বিরক্ত করে ফেলছিল, কিন্তু বিরক্তিটা সরানোর তার কাছে কোনো উপায়ই নেই। ডেভিল জাঙ্কুক ইচ্ছা করে তে রিঅ্যাকশন গুলো দেখার জন্য তের সাথে এরকম কাজকর্ম করে বেড়াচ্ছে, এটা বুঝতে তার বাকি রয় না। তাই তে মনে মনে ঠিক করে আজকের পর থেকে জাঙ্কুকের কোনো কিছুতে কোনো রিঅ্যাকশনই দিবে না। তাই তো পরের দিন অফিসে আসা মাত্রই তে লিসার সাথে নিজের ডেস্কটা একেবারে এক্সচেঞ্জ করে ফেলে। লিসার ডেস্কটা অনেকটাই দূরে ছিল, অর্থাৎ জাঙ্কুকের ক্যাবিন থেকে লিসার ডেস্কটা তেমন একটা ভালোভাবে দেখা যেত না। তাই তে ইচ্ছা করে সেখানে গিয়ে কাজ করা শুরু করে। তবে জাঙ্কুক থাকতে কি আর এটা পসিবল? এই কি তে, আপনি আমার চোখের এতটা আড়ালে গিয়ে ডেস্ক চেঞ্জ করলেন কেন? স্যার, কথা আপনার চোখের সামনে কিংবা আড়ালে পড়ার না। আসলে আমি আগে যেখানে বসতাম সেখানে অনেক বেশি এসির হাওয়া আসতো, তাই এখন ইচ্ছে করে আমি দূরে গিয়েছি যেন আমার ঠান্ডা না লাগে। আরে সামান্য কথা, আপনার ঠান্ডা লাগলে আপনাকে গরম করার দায়িত্ব আমার। আরে বাবা, নেগেটিভ ভাবেন কেন? আমার রুমে তো হিটার আছে যেটা আপনাকে খুব ভালো উষ্ণতা দিতে পারবে। সো কাম কুইক, ল্যাপটপ আর চার্জার জিনিসপত্র আছে, সবকিছু নিয়ে আমার ক্যাবিনে চলে আসেন। আপনার প্রজেক্ট করাও হয়ে যাবে আর আমার দেখাও। আই মিন আপনার প্রজেক্ট দেখার না থাকলে আপনি না দিল দড়িয়ে স্যার, এরকম দিল দড়িয়ে গেলে আমার সাথে না অন্য কারোর সাথে দেখায়, আমি এখানে ঠিক আছি। ও হ্যালো মিস্টার, আপনাকে চয়েস না অর্ডার দিছি।
সো কাম কুইক। তো জাঙ্কুকের ঝাড়ি শোনার পর এক প্রকার বাধ্য হয়ে নিজের ল্যাপটপ আর জিনিসপত্র নিয়ে জাঙ্কুকের ক্যাবিনে চলে যায়। তাই রুমে আসা মাত্রই জাঙ্কুক তার দিকে তাকিয়ে একটা ড্যাভেল স্মাইল দিয়ে বলতে লাগে, আমি তুমি কাচের রুমে বন্দি, কচি কাছে আসার ফন্দি। স্যার অনেক গরম লাগতেছে, আমি বাইরে চলে যাই। আরে এত চিন্তা করো কেন, তোমাকে ঠান্ডা গরম দুইটা করার দায়িত্বই আমার। না মানে আমার রুমে এসি আর হিটার দুইটাই তো আছে। তে আর কিছু বলে না, কেননা তে জানে তে যত বেশি কথা বলবে এই লোকটা ততই বেশি কথা পেঁচাবে। চুপচাপ বসেছিল, তাই জাঙ্কুক ইচ্ছে করে তাকে বিরক্ত করতে বলতে লাগলো, তে কি করো? কি আবার নাচতেছি দেখেন না? ওরে ওরে দেখি তো, মাথার ডোলায় ডোলায় একটা ঝিঙ্গাদারা ডান্স দাও তো আমার সামনে। কি ফাইজলামি কথাবার্তা বলেন স্যার আপনি? কাজ করার জন্য আপনি এখানে থাকি, তো কাজই তো করবো নাকি? তাও আপনি আবার ডিস্টার্ব করতেছেন। আসলে কি ডেভিল বস আমি, আমার স্টাফে কাজ করতে না দিয়ে খালি জ্বালাইতেছি। তোমাকে এখানে একটু বেশি জ্বালাই তাই না? তাই কথাটা বলে জাঙ্কুককে ল্যাপটপের সামনে গিয়ে এতক্ষণ বসে বসে যতটা প্রজেক্ট করেছিল পুরো প্রজেক্টটা ডিলিট করে দেয়। কি করলেন আপনি? তুমি আমার স্টাফ, আমি তোমার বস। তোমার ডিজাইন খারাপ হলে আমার ব্যবসা লস। ডিজাইনটা ভালো লাগে না তাই ডিলিট। জাঙ্কুকের কর্মকাণ্ডে দেখতে মন যাচ্ছিল একেবারে ল্যাপটপটা দিয়ে জাঙ্কুকের মাথা ফাটাই দিতে, কিন্তু সেটা তো আর সে করতে পারবে না, তাই চুপচাপ সেখানেই বসে থাকে। ও হ্যালো মাস্টার, বেতন কি তোমাকে হুদ্দায় বসে থাকার জন্য দেয় নাকি? না নতুন একটা প্রজেক্ট রেডি করো। কোন থিমে বানাবো সেটা তো বলবেন। বানাও দেখি আমার সুখের সংসারে শান্তির বাড়ি। ও আচ্ছা, তাহলে কালো কবরস্থানে সুন্দর একটা ডিজাইন করে দিই। নট আ ব্যাড আইডিয়া, আফটার অল ছোট্ট জায়গায় জিঙ্গালালা করার মজাই আলাদা। সেটা তো অপশনই নেই, কেননা কবরে গেলে আপনার কপালে লাঠি গোটা ছাড়া আর কিছু থাকবে বলে তো আমার মনে হয় না। লাঠি লাঠি আমার ফেরেস্তারাই দিল, গোটাগুটি জায়গা মতো তুমিই করো, বুঝলা? মস্করা একটু বেশি হয়ে যেতেছে না? একদম ঠিক, কাজ কাম না করে বসের সাথে মস্করা দিবা একেবারে কাজে ইঞ্চে ধরা। প্রজেক্ট করে চুপচাপ। সময় কাটতে লাগলো, অফিস টাইম পেরিয়ে 1 ঘন্টা ওভারটাইম হয়ে গেল, কিন্তু জাঙ্কুক এখনো তাকে ছাড়ার কোনো নামই নেই। এই পর্যন্ত 5টা প্রজেক্ট করেছে, কিন্তু প্রত্যেকটাতে জাঙ্কুক না দেখে একেবারে রিজেক্ট করে দিচ্ছে। একটু মন যাচ্ছে এখন জাঙ্কুকের কান বরাবর 3-4টা লাগাই দিতে। অবশেষে জাঙ্কুক আসলো। ধর এতক্ষণে একটা প্রজেক্ট করতে পারলো না, হুত্তা কানে তোমার মতো আকার মাটিরে প্রমোশন দিয়ে রাখছি আমি। এতই সমস্যা হলে ডিমোশনও দিয়ে দেন, মানে কি করছে? ডেমো সময় হলে সবই ডেমো, প্রমোশন ডিমোশন বরকত অলসো মরকত সব কিছু পাওয়া যাবা। সময় মতো এখন আসতে পারো, আজকের দিনটা তো এমনি বেকার খাওয়া দিছো আমার। যাও। কিছুই বললো না, কেননা এতক্ষণ পর যেন সে জাঙ্কুকের অত্যাচার থেকে মুক্তি পেয়েছে, তাই তাড়াহুড়ো করে সেটা থেকে বেরিয়ে গেল। 2টা দিন ধরে দেখতেছি ম্যাটারে জ্বালাইতেছস। ডু ইউ লাভ হার? নো আই ডোন্ট, বাট আই লাইক হার গাদ্দারামিস। একটা করে আমাকে গাদ্দারামিগুলো সহ্য করতে মজাই লাগে রে। জাস্ট এই জন্যই, এটা আমার জন্য একটা টাইম পাস, এর বেশি কিছুই না। সারাটা দিন থেকে জানার পর জাঙ্কুকের মনটা তো এমনি ফুরফুরা ছিল, তার এই ফুরফুরা মনটা আরো বেশি তুত্তরা হয়ে গেল যখন তার মা তাকে কল দিয়ে বাসে আসতে বলল। জাঙ্কুক এই দিনটা অপেক্ষায় ছিল, বাবা মার থেকে দূর থাকতে তার ভালো লাগে না, যদিও খাট্টারামি করে সে এতদিন দূরেই থেকেছে, কিন্তু আজকে সে বাড়িতে যাচ্ছে। এতদিন পর বাসে আসার পরও আর এম জাঙ্কুকের সাথে কোনো কথা বলে না। ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হয়েছে বলে কথা, এত সহজে তার ছেলেকে মাফ করা যায় না, তাই তিনি কোনো কথাই বলেননি। জাঙ্কুক চলে যায় জিমিনের রুমে। জিমিন এতদিন পর তার বড় ভাইকে দেখে আনন্দে আত্মহারা হয়ে তার জন্য ব্ল্যাক কফি বানাতে চলে যায়। জাঙ্কুক এতক্ষণ জিমিনের রুমেই ছিল। জাঙ্কুক দেখতে পেল স্টাডি টেবিলের উপরে একটা বই রাখা, মানে অন্যান্য বইদের সাথে একটা বই আছিল। জিনিসটা কাছে যেতে জাঙ্কুক বুঝতে পারলো এটা কোনো বই না, বরঞ্চ ডায়েরি। সেই ডায়েরির ফ্রন্ট পেজে মাই বেবি জেকে লেখা। জাঙ্কুক কৌতূহলবশত সেই ডায়েরিটা ওপেন করতেই তার অনেক বছর আগের ছবি সহ কিছু মেমোরিজ সুন্দরভাবে লাইন বরাবর সেই ডায়েরিতে লেখা ছিল। জাঙ্কুক এটা দেখে বেশ ইমপ্রেস হয়ে যায়। ও আল্লাহ ভাইয়া, তুমি ডায়েরি ধরতে গেলে কেন? দাও ডায়েরি আমাকে ফেরত দাও। ও মা গো মা, আমার প্রতি এত ভালোবাসা কোত্থেকে জন্মালো রে? আমারে উল্লেখ করে এত ডায়েরি লেখছস, আবার বেবি জেকে। শালি ঘরে শালি, আমি তোর বড় ভাই না? আমার বেবি লেখছস কেন? যত বড় ফুটা না তত বড় কথা। আমার টাকা পয়সা নাকি তোমায় নিয়ে ডায়েরি লেখা? এটা তো তেয়াপুর ডায়েরি। তোমার সাথে বিয়ে ভাঙার পর থেকে তোমার প্রতি যত ফিলিংস ছিল সবগুলো ডাস্টবিনে ফেলাই দিয়েছে, সাথে ডায়েরিও। আমার খুব খারাপ লাগতেছিল, তাই আমি ডায়েরিটা উঠাই নিয়ে আসি। পূর্বের ঘটনা মনে পড়তে জাঙ্কুক কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, অতঃপর নীরবতা ভেঙে জিমিনকে বলতে লাগে, বুঝলাম তোর সাথে এখনো কথা হয় তোর? আগের মতো হয় না, বাট হয় আর কি টুকটাক। রিসেন্টলি নাকি কোথায় জানি জব জয়েন করছে, সেখানে নাকি একটা খাটাই বস আছে জানো, একেবারে কুত্তা মার্কা। লিচ্ছামের মতো নাকি টাকা থাকে তেয়াপুর থেকে। আমি তো বলে দিছি বেশি তিলমিল করে ফুটা বরাবর ফুটা করে দিই। চুপ, কার সামনে কি বলছে? আর এটা কোন ধরনের গাড়ি? ফুটা বরাবর ফুটা? আরেকবার মুখে এরকম গাড়ি বেরোলে তোর ফুটা বরাবর ফুটা করে তুমি দাঁড়া শালি। কথাটা বলে জাঙ্কুক ডায়েরিটা হাতে নিয়ে সে রুম থেকে বেরিয়ে যায়। আচ্ছা তো কথা বলি সবার মাঝে, যার গোটা তার ফুটাই বাঁচে। এদিকে জাঙ্কুক রুমে গিয়ে পুরোটা ডায়েরি কয়েক ঘন্টায় একেবারে শেষ করে ফেলে। জাঙ্কুকের মনে এক অন্যরকম উত্তেজনা সৃষ্টি হচ্ছিল সেই মুহূর্তে। যেইটা এখন তাকে দুই চোখে সহ্য করতে পারে না, সে একসময় তাকে নিয়ে এত সুন্দর সুন্দর ছন্দ আর কবিতা লিখে বেড়াতো। ব্যাপারটা জাঙ্কুকের কাছে অবাকও লাগে, আবার বেশ আনন্দদায়কও লাগে। সারা জাঙ্কুক এত অবাক হইস না রে, খেয়ে না বিনা কারণে করে না। এখন তুই কম খরচ না বিচারে লাগে। পরের দিন অফিসে আসতে দেরি হয়, কিন্তু জাঙ্কুকের ডাক পড়তে আর দেরি হয় না।
প্রবেশ করে। আজকে আবার কি কাজ স্যার? শুধু কাজ না, আজকে হচ্ছে মহা কাজ। আর এই কাজ তুমি ছাড়া অন্য কোনো নারী দেবীদের হবে না। কাম কুইক, যে কোনো একটা বেডরুমের ওয়াল ডিজাইন করে বুঝলা? আর ওয়ালের প্রত্যেকটা কোণাতে কোণাতে এই ডায়েরিতে যতগুলো লেখা আছে প্রত্যেকটা লেখা থাকা দরকার। না, কাজ শুরু করো। কথাটা বলেই চাঙ্কুক ডায়েরিটা তার টেবিলের উপর রাখে। ডায়েরিটা দেখা মাত্রই তার চোখ একেবারে কপালে উঠে যায়। ডোন্ট ওয়েস্ট মাই টাইম ডে, দিস প্রজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। এক বিশ্ব সুন্দরী বুটকে আমার জন্য ভালোবাসার কথাগুলো লিখছিল। তার ভালোবাসার সঠিক মর্যাদা দেওয়া আমার দায়িত্ব না? নাও, প্রজেক্ট রেডি করো তাড়াতাড়ি। এই চাঙ্কুকের কথা একটা জবাবও দেয় না, চুপচাপ চাঙ্কুকের কথা মতো প্রজেক্টটা করতে শুরু করে। ডায়েরির পাতাগুলো পড়তে পড়তে তার পুরান স্মৃতিগুলো মনে পড়ছিল ঠিকই, যা কিনা থেকে কষ্ট দিয়ে বেড়াচ্ছিল, কিন্তু তবুও খুব কষ্টেতে সে প্রজেক্টটা রেডি করে। চাঙ্কুক বেশ বিরক্ত হয় তার নো রিঅ্যাকশনে এরকম অ্যাটিটিউড দেখে। হোয়াট হ্যাপেন্ড রে? প্রজেক্ট করতে করতে পুরানো অনুভূতিগুলো আবার জাগ্রত হয়ে গেল না তো? যেই দিন আমার পছন্দের মানুষ আমার সম্মানকে সবার সামনে দাফন দিয়েছিল, ঠিক সেই দিনই আমি আমার অনুভূতিগুলোকে দাফন দিয়েছিলাম। আর দাফন দেওয়ার জিনিসগুলো ফেরত আসে না, আসতেও তো পারে। শূন্যস্থান কখনই থাকে না, প্রাকৃতিক নিয়মে তা সময় মতো ভরাট হয়ে যায়। তোমারটাও হয়ে যাবে আলহামদুলিল্লাহ। নতুন মানুষের আগমনে আমার সেই শূন্যস্থান অলরেডি পূরণ হয়ে গিয়েছে, এখন আর পূরণ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমার প্রজেক্ট রেডি, এখন আমি যাই তাহলে। কথাটা বলে তাই জাঙ্কুকের মুখের হাসি বিলীন করে নিজে হাসি মুখে ক্যাবিনটা ত্যাগ করে। জাঙ্কুক তার লাস্টের কথাটা বারবার মনে করছিল, কি বলে গেল মেয়েটা? হায় রে তেরে, মিথ্যা কথা বলে আমাকে জ্যালাস ফিল করানোর চেষ্টা। আমি কি তোমাকে ভালোবাসি নাকি যে জ্যালাস ফিল করবো? যত সব মিথ্যাবাদী। এই কথাটা বারবার জাঙ্কুক নিজেকে নিজে বলে নিজের মনটাকে শান্ত করার চেষ্টা করছিল, তবে তার মনও যেন এরকম সান্ত্বনা একসেপ্ট করতে রাজি না। জাঙ্কুকের অশান্ত মনটা আরো বেশি অশান্ত হয়ে পড়লো যখন দেখতে পেল লাজ্জাওয়ারের সাথে একটা ছেলে দেখা করতে আসে। ইউনোর কাছ থেকে খবর নেওয়ার পর জাঙ্কুক জানতে পারলো এই ছেলেটা নাকি তার বয়ফ্রেন্ড এবং সে নাকি প্রতিদিনই লাঞ্চাওয়ারের সাথে দেখা করতে আসে। জাঙ্কুক বেশ কিছুক্ষণ রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দিকে। জাঙ্কুকের চোখ শান্ত, তবে জাঙ্কুকের রাগ এতটা বেশি তীব্র হয়ে যাচ্ছিল যে জাঙ্কুকের কপালের রগগুলো ফুলে ফেপে উঠছিল। কি রে জাঙ্কুক, চোখ দিয়ে হিংসামের আগুন জ্বলতেছে দেখি। কালকেও কিন্তু বলছোস মেয়েটা কিন্তু শুধুই তোর টাইম পাস। জাঙ্কুক শুনল সুকার কথা, তবে কোনো উত্তর দিল না, কেননা জাঙ্কুকের দৃষ্টি তখন আটকে ছিল তে এবং বুগামের মাঝেই। হুট করে পুরো অফিস জুড়ে যেন জাঙ্কুকের হুঙ্কারে একেবারে কেঁপে উঠল। বুগাম নিজের হাতে তেল মুখে ভাতের লোকমা উঠিয়ে দিচ্ছিল, তবে জাঙ্কুকের হঠাৎ এরকম চিৎকারে তার হাত থেকে খাবারটুকু পড়ে গেল। তাই অবাক হয়ে তাকালো জাঙ্কুকের দিকে। ইজ হি ইওর হাজবেন্ড? নো না, দ্যাট কোন অধিকারে ওনাকে অফিস আনতেন। স্যার, হাজবেন্ড না হোক, উনি তো আমার বয়ফ্রেন্ড। গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক, সো হোয়াট? এই অফিসে শুধুমাত্র হাজবেন্ড আর ওয়াইফই অ্যালাউ, অন্য কোনো সম্পর্কে কেউ এখানে আসতে পারবে না। এই নিয়ম বানানো হয়েছে অফিসে, আমি তো আগে জানতাম না। জানতেন না যেহেতু তাহলে জেনে নেন, আজকে থেকে বানানো হলো এই নিয়ম। যদি কেউ এই নিয়মের অবাধ্য হয় তাহলে হয় রিজাইন দিবে, আর নাহলে অফিসের ফান্ডে ফাইন জমা করবে। সিদ্ধান্ত আপনাদের সবার। কথাটা বলে চাঙ্কুক রাগ দেখিয়ে ক্যাবিনে চলে যায়। প্রত্যেকের দৃষ্টিতে এবং চাঙ্কুকের দিকেই ছিল। তুই বুঝতে পারছে না চাঙ্কুকের এরকম কর্মকাণ্ডের কথা। চাঙ্কুক কি শুধুমাত্র তাকে ছোট করার জন্য এরকম কাজকাম করে বেড়াচ্ছে, নাকি চাঙ্কুকে তার প্রতি বিশেষ অনুভূতি কাজ করছে? তাই এই জিনিসটা নিয়ে বিভ্রান্ত খুব। অফিস টাইম শেষ হতে চাঙ্কুক গায়ে নিয়ে বেরিয়ে পড়ে। আর চাঙ্কুকের মেজাজটা এমনিতেই খারাপ ছিল। অফিসের প্রত্যেকটা স্টাফের কারণে অকারণে চাঙ্কুকের বদমেজাজের শিকার হতে হয়েছে। চাঙ্কুক গাড়ি নিয়ে ভালোভাবে বাড়িতে যাচ্ছিল, তবে চাঙ্কুকের চোখ আটকে যায় রাস্তার একবারে তে এবং বুকামকে একসাথে দেখে। দূর থেকেই তেই চাঙ্কুকের গাড়িটা দেখে চিনে ফেলে। তার তো ইচ্ছে করে চাঙ্কুকে দেখানোর জন্যই মাঝ রাস্তাতেই সবার সামনে বুকামকে হাঁক করে সেখানে। চাঙ্কুকের চোখ আটকে গিয়েছিল তাদের দুজনের এই দৃশ্যটাতে। ওয়াও, what a cute couple, but I hate cute things, my lady. কথাটা বলে চাঙ্কুক স্পিডে গাড়িটা চালাতে শুরু করে। পরের দিন সকালে তেকে পুনরায় অফিসে আসে, কিন্তু আজ অফিসে আসা মাত্রতে বেশ অবাক হয়, কেননা 2টারও বেশি বাজে, কিন্তু চাঙ্কুকের এখনো আসার নাম নেই। অন্যান্য টাইমে চাঙ্কুক 12টার আগে চলে আসে, তবে আজ 2টার পরে চাঙ্কুকের আসার নাম নেই। চাঙ্কুকের কথা ভাবতে না ভাবতেই মেইন ডোর দিয়েই চাঙ্কুকে এন্ট্রি নেয়। জাঙ্কুক একদম হিরোদের স্টাইলে নিজের ক্যাবিনে ঢুকে গেল, কিন্তু একবারের জন্য তের দিকে তাকালো না। জিনিসটা তের কাছে খুব খটকা লাগলো। এই জিনিস ভাবতে না ভাবতেই তের মোবাইলে একটা কল আসলো। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? আমি আসছি, আমি ছুটি নিয়ে এখনই আসতেছি। এই ছুটির জন্য ইউনোর কাছে আবেদনপত্র জমা দেয়। সরিতে আজকে থেকে নিয়ম, মা বাবা বাদে অন্য কেউ অসুস্থ হলে যাওয়া যাবে না। এই নিয়ম আবার কবে থেকে টপকালে শুনি? জাঙ্কুক স্যার বানাইছে আজকে, তাই না? দেখো তো নিয়ম যেই বানাক, আমার সাথে চিলাচিলি করে তো লাভ নেই। স্যারের বানাইছে অবশ্যই, অন্য স্যারও তোর পাঠিয়ে নেই। এইসব উল্টাপাল্টা কাজ শুধুমাত্র চাঙ্কুক স্যার দ্বারাই সম্ভব। আমি ওনার সাথে কথা বলবো। সরি স্যার, কথা বলতে চায় না। তাই কথা বলতে চায় না মানে কেন কথা বলবে না? কথা বলতে উনি বাধ্য। হ্যাঁ হ্যাঁ, আমার বিবাহিত বোন আপনি, আপনার কাছে তো আমি সবকিছুর কথা দিতেই বাধ্য। স্যার, আমি এমনটা বোঝাতে চাইনি। স্যার প্লিজ স্যার, আপনি আমাকে কয়েক ঘন্টার জন্য ছুটি দেন অন্তত। আরে এত সুন্দর করে কিছু চালেন না দেখে জিনিসটা খারাপ দেখায় না? অবশ্য আমি তো শুধু খারাপ জিনিসের প্রতি অভ্যস্ত। সরি, ছুটি দিতে পারলাম না। এখন যান, নিজের কাজ করেন গিয়া।
আমার কোম্পানি এমনি ডুবাই দিতেছেন কাজ কাম না কইরা। স্যার আমি বাস একবার তো বললাম যদি পাবেন না মানে পাবেন না, যদি ছুটি রাখেন তাহলে রিজাইন পেপার সাইন দেন, আমার অফিসে ফাইন জমা করেন আর একেবারের জন্য ছুটি নিয়ে নেন। বাস আর কোনো কিছু শুনতে চাই না এখানে আর। তাছাড়া সাথে আপনি আর কয়েকজন স্টাফ মিলে আমরা সবাই বিজনেস ট্যুরে যাবো, তো সেই প্রিপারেশনে নেবেন বাসায় গিয়ে। বারবার ছুটি ঠান্ডা না করে কাজের দিকে মন দেন, সারা ছুটি ছুটি করে কোম্পানি যে ডুবাইতেছে আমার। কথাটা বলে জাঙ্কুক চুপচাপ নিচে ক্যাবিনের ভিতরে চলে যায়। সবার দৃষ্টি তের দিকে আটকে থাকে। তে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে কান্না করছিল। জাঙ্কুকের এরকম কড়া অপমান কখনোই সহ্য করার মতো না, তবে তাকে সহ্য করতে হচ্ছে বাধ্য হয়ে। কিছুক্ষণ পরে ইউনো সেখানে এসে তে, লিসা এবং সানা সহ আরো কয়েকজন স্টাফের নাম নেয় যাদের বিজনেস ট্যুরে যাওয়া লাগবে। তাদেরকে বলা হয় তাদের জন্য বিশেষভাবে একটা অ্যাপার্টমেন্ট বুক করা আছে যেখানে সকল স্টাফদের থাকতে হবে। তবে অফিস টাইম শেষ হওয়ার পর থেকে স্পেশাল ভাবে বলা হয় যে তাকে শুধুমাত্র জাঙ্কুকের সাথে শিফট হতে হবে, অর্থাৎ কাহিনী এখন বর্তমানে চলে এসেছে। মানে ভিডিও ফার্স্ট সিনে আমরা যে সিনারিটা দেখতে পাই সেই সিনারিটা কমপ্লিট হয়ে গেছে। এই পুরোটা রাস্তায় আস্তে আস্তে জাঙ্কুকের কথাই ভাবতে থাকে, সারা ইচ্ছে করে এসব করছো আমার সাথে, যেন আমি বুকামের সাথে দেখাও না করতে পারি, এই জন্য রাতের বেলায় চিপ দিয়ে দিছোস। তো রাতের বেলায় তাদের বাসটি অন্য জেলায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। পুরোটা জার্নি তাদের অনেক ক্লান্তিতেই কেটেছে, তাই পরের দিন সকালে তাদের অফিসে প্রজেক্টটা করতে তাদের অনেকটাই হিমশিম খেতে হচ্ছিল। তাই তো বিকালের দিকে তাদের সবাইকে আবার ছুটি দেওয়া হয় এবং ছোট্টখাটো একটা পার্টির আয়োজন করা হয়। কি হলো তে এত চুপচাপ বসে আছো কেন? সবাই শর্ট মারছে, তুমি একটা মারো না। না স্যার আমি আসলে এসব খাই না। খাও না নাকি আমার কোম্পানি পছন্দ হচ্ছে না? জাঙ্কুক কোম্পানি দিলে ভালো লাগতো অবশ্যই। তে এটা কিন্তু ঠিক না, এক বসকে খুশি করে আরেক বসকে দুঃখী করছো, একটা শর্টই তো মারো না। কারণ এক প্রকার অতিরিক্ত জোরে জোরে কারণে তে এক প্রকার বাধ্য হয়েই সেই শটটা মেরে ফেলে, কিন্তু সেই শটটা খাওয়ার পরই তার শরীরে কেমন জানি অনুভূতি জাগান দিতে শুরু করে। তার মাথা ঘোরাচ্ছিল আর কেমন জানি এক অসহ্যকর অনুভূতি জাগান দিচ্ছিল তার মধ্যে। কি হলো তে? অনেক কষ্ট হচ্ছে? তোমার অসহ্য লাগছে তাই না? চলো তোমাকে ক্যাবিনে নিয়ে যাই। এত ইচ্ছা তো ক্যাবিনে নেওয়া শখ নেই, আমায় নিয়ে যা, তোর কুকুরানে একেবারে জায়গা মতো মিটাই দিই। আরে বন্ধু হুটহাট ক্যাপাস কে? আমি তো তোর ক্যাবিনে নিয়ে যেতে চাইছিলাম। বাই দ্য ওয়ে তুই সামনে আমি যাই। হ্যাঁ আমার কেমন লাগছে কেন? সুসানের করে ফ্রি জুস খেতে গেলে এমন লাগবে না তো কেমন লাগবে রে বেটি? এখন দেই একেবারে সুযোগে সদ্ব্যবহার করে ললিপপ খাওয়া। এই শুনে জাঙ্কুকের কথা, তবে উত্তর দেওয়ার মতো কোনো পরিস্থিতিতে সে থাকে না, কেননা মেডিসিনের প্রভাবে সে কোনো কিছু ফিলই করছিল না। সে তো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পেরে তাকে সবার সামনে কোলে তুলে নেয়, অতঃপর নিজের ক্যাবিনের দিকে এগোতে থাকে। চুপ, বেশি লাফালাফি করলে জায়গা মতো তবলা বাজার মধ্যে রাখ। জাঙ্কুক থেকে নিজের ক্যাবিনে নিয়ে তাকে সোফার উপর শুয়ে দেয়, কিন্তু মেডিসিনের প্রভাবে তে অলরেডি জাঙ্কুকের ঘাড়ে এবং গলায় হুট করে স্পেশাল প্রেমের ট্যাটুগুলো করে দিতে ব্যস্ত হয়ে পড়লো। আমার বেবি জাঙ্কুকে বাধ্য করবি না কঠোর হইতে। জাঙ্কুক দরজা থেকে নজর দিতে দেখতে পেল দরজাটা ওপেন, তাই তো জাঙ্কুক দরজাটা লক করতে চলে যায়। তে তাকিয়েছিল জাঙ্কুকের দিকে, তার চোখে মুখে ছিল মেডিসিনের একেবারে অনেক বেশি পাওয়ার। জাঙ্কুক দরজা থেকে দাঁড়িয়ে দেখতে পায় মেডিসিনের যন্ত্রণাতে পাগলামি করতে করতে বালিশের কাভারগুলো অলরেডি সরিয়ে ফেলেছে। এদিকে বেবি জাঙ্কুক মেডিসিনের থেরাপি নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে যাচ্ছে। আগে থেকে বলে রাখি এটা কিন্তু কোনো সিরিজ না, এটা আমি ওয়ান শট আকারে দিতাম, কিন্তু কিছু ব্যস্ততার কারণে আমি গিয়ে ভিডিওটা বানাতে অনেক বেশি লেট হয়ে যাবে। এর জন্য যে 30 মিনিট বানাইছি এটা দিয়ে দিতেছি। এর পরে যে পার্টগুলো আসবে সেটাকে ওয়ান শট আকারেই দিয়ে দিব, চিন্তা করে না, আর খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আসলে অনেক ব্যস্ত তো, তাই আসলে টাইমই পাচ্ছিলাম না, আর অপেক্ষা করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে। তো এই পার্টটা দেখো, পরবর্তী পার্ট ওয়ান শট আকারেই দিব।